আজ সুপ্রিম কোর্টে এসএসসি দুর্নীতি মামলার শুনানি হওয়ার কথা ছিল। চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অনেক আশায় বসেছিলেন। বিকাল 4:28 নাগাদ সুপ্রিম কোর্টে এই মামলাটি ওঠে, কিন্তু সময়ের অভাবে শুনানি হওয়া সম্ভব হয়নি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেন, এই মামলাটি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শোনা হবে। আগামীকাল প্রথম মামলা একটি অগ্রিম জামানতের মামলা রয়েছে, যেটা 10 থেকে 15 মিনিট সময় লাগবে এবং এর পরেই এসএসসি দুর্নীতি মামলার শুনানি হবে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানান। আগামীকাল সম্ভবত সকাল 11টা নাগাদ এই দুর্নীতি মামলার শুনানি হবে। যেহেতু এই দুর্নীতি মামলায় অনেক আইনজীবী লড়াই করছেন, সেই হেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে সমস্ত আইনজীবীরা তাদের পক্ষের মামলার বিবরণ দেবেন এবং তারা কি চান আদালতকে একটি কাগজের মাধ্যমে লিখে পরিষ্কারভাবে জানাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, আজ দুপুর 2:10 নাগাদ এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয় যেহেতু এসএসসি মামলাটি দীর্ঘক্ষণ ধরে শুনানি করা হবে, তাই অন্যান্য মামলাগুলি আগে সেরে নেওয়া হোক। বিকাশ ভবনের সামনের রাস্তায় ছোটখাটো প্রতিবাদ বিক্ষোভ থেকে শুরু 2018 সালে সেখানে বিক্ষুব্ধ স্লোগান, ধর্ণা চলতো মাঝে মধ্যে, কিন্তু কেন চলতো জানতেন না অনেকেই। স্কুলে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ তখন সবে বুদবুদের মতো মাথা তুলছে, ঢেউ উঠতে ঢের দেরি। অভিযোগ ছিল 2016 সালের এসএসসি পরীক্ষায় স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের ক্ষেত্রে বিপুল দুর্নীতি হয়েছে, কিন্তু চাকরি প্রার্থীদের চিৎকার পাত্তা পায়নি বিকাশ ভবনে। তা বলে প্রতিবাদ থেমে থাকেনি, ক্ষোভ বাড়ছিল। একে একে সংগঠিত হচ্ছিলেন ক্ষুব্ধরাও। শেষে 2019 সালের মার্চ মাসে প্রথম নিয়োগ দুর্নীতি বিরোধী প্রতিবাদ একটি আপাদমস্তক আন্দোলনের চেহারা নেয়। তখন রাজ্যে এবং গোটা দেশে লোকসভা ভোটের প্রস্তুতি। সেই সময়েই কলকাতায় প্রেস ক্লাবের সামনে দুর্নীতির প্রতিবাদে অনশনে বসলেন চাকরি প্রার্থী আন্দোলনকারীরা। 29 দিন ধরে চলল সেই অবস্থান, কিন্তু ভোটের সময় উৎখাত হতে হলো। এরপর একে একে সল্টলেকের করুণাময়ীতে 187 দিনের ধর্ণা অবস্থান, সেখান থেকে আন্দোলন উঠে আসে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে। ততদিনে কেটে গিয়েছে প্রায় 2.5 বছর। চাকরি প্রার্থীদের আন্দোলন আরও জমি পেয়েছে, সংখ্যা বেড়েছে আন্দোলনকারীদের। নিজেদের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। 2021 সালের 5 আগস্ট কলকাতা হাইকোর্টে রুজু হয় স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা। একটি গ্রুপ সি নিয়োগ, অন্যটি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা। ওই একই সময়ে রাজ্যের স্কুলে নবম দশমের শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়েও মামলা হয় হাইকোর্টে। প্রায় সমস্ত মামলাই গিয়েছিল তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই শুরু হয় শুনানি। 2021 সালের নভেম্বরে তিনিই প্রথম স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দেন। দুর্নীতির তল পেতে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। এক ধাক্কায় 2.5 বছরের আন্দোলন চলে আসে খবরের শিরোনামে। নতুন করে অক্সিজেন পায় শিক্ষক নিয়োগের সরকারি সংস্থা বিরোধী আন্দোলন। প্রথম যে মামলাটিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেটি ছিল এসএসসির গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা। সন্দীপ প্রসাদ নামে এক চাকরি প্রার্থী করেছিলেন মামলাটি। তারপরে 2022 সালের 15 ফেব্রুয়ারি থেকে 17 মে পর্যন্ত একে একে আরও 7টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। ওই বাকি 7টি মামলা করেছিলেন সাবিনা ইয়াসমিন, নাসরিন খাতুন, সেতাবউদ্দিন, লক্ষ্মী তুঙ্গা, অনিন্দিতা বেরা, আব্দুল গনি আনসারি এবং ববিতা সরকার। এর মধ্যে শেষ দুটি মামলা রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতির ছবিটাই আমূল বদলে দেয়। এই দুটি মামলাতেই প্রথম বোঝা যায় নিয়োগ দুর্নীতির শিকড় অনেক গভীরে, এমনকি রাজ্যের মন্ত্রীরাও এই দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন। এর মধ্যে প্রথমেই বলতে হয় আব্দুল গনি আনসারির কথা। তারই আইনজীবী ফেরদৌস আদালতের কাছে নথি দিয়ে দাবি করেন, এই নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির বিষয়ে সবটাই জানতেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্কুল নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে এসএসসির উপদেষ্টা কমিটির একটি বড় ভূমিকা রয়েছে।
এই মর্মে ততদিনে আদালতের কাছে নানা তথ্য এবং নথি জমা পড়েছে। আনসারীর আইনজীবী শামীম বলেন, পরিকল্পিতভাবে দুর্নীতি করতে পার্থের নির্দেশেই এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল। হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই নথি জমা পড়ার পরই তিনি নির্দেশ দেন মন্ত্রী পার্থকে সিবিআই এর দপ্তরে গিয়ে হাজিরা দেওয়ার। এর ঠিক এক মাস পরে আরও একটি মামলা বাংলার মানুষকে চমকে দেয়। 2022 সালের 16 এপ্রিল শিলিগুড়ির এক চাকরি প্রার্থী ববিতা সরকার আদালতে অভিযোগ করেন, যোগ্য হওয়া সত্ত্বেও এসএসসি তার চাকরি বাতিল করেছে রাজ্যের এক মন্ত্রীকন্যাকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য। ববিতার ওই অভিযোগে হইচই পড়ে যায়। তথ্য প্রমাণ দিয়ে ববিতা আদালতে দেখান, রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর নাম মেধা তালিকায় না থাকা সত্ত্বেও তাকে প্রথম হিসাবে দেখানো হয়েছে। ফলে ওই তালিকার শেষে থাকা ববিতা তালিকা থেকে ছিটকে গিয়েছেন, বঞ্চিত হয়েছেন তার প্রাপ্য চাকরি থেকে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলা শোনার 24 ঘন্টার মধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেন। কিন্তু বিচারপতির বেশ কয়েকটি সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশও দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্র সামন্তের বেঞ্চ জানিয়ে দেয়, সিবিআই নয়, প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন একটি কমিটি প্রথমে এই অভিযোগের তদন্ত করে দেখবে। তৈরি হয় বাগ কমিটি। 13 মে ওই বাগ কমিটির রিপোর্ট পেশ করে হাইকোর্টে। সেই রিপোর্টে স্পষ্ট বলা হয়, রাজ্যের স্কুলগুলিতে এসএসসির মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় দুর্নীতি হয়েছে। রিপোর্টে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও 381 জন এসএসসি পরীক্ষার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। এদের মধ্যে 222 জনের নাম কোনো প্যানেল এমনকি ওয়েটিং লিস্টেও ছিল না, কারণ এরা লিখিত পরীক্ষায় পাসই করতে পারেননি। তা সত্ত্বেও এদের এসএসসির অফিস থেকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। রিপোর্টে এও বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে যে উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল তা বেআইনি। আর ওই কমিটিরই তৎকালীন প্রধান শান্তিপ্রসাদ সিংহ, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পর্ষদের কর্মী মিলিতভাবে ভুয়ো সুপারিশপত্র দেওয়ার বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বাগ কমিটির এই রিপোর্টের ভিত্তিতে আবার শুরু হয় সিবিআই তদন্ত। পরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে ইডিও যুক্ত হয়। সেই তদন্তেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি অভিযান এবং 2022 সালের 23 জুলাই তার গ্রেপ্তারি। ইডি পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেনা দুটি বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদ অর্থ উদ্ধার করে। সেই টাকার পাহাড় থেকে উদ্ধার হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের খামও। ততদিনে প্রাথমিকের নিয়োগে দুর্নীতির কথাও প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই ঘটনার পর পার্থ এবং অর্পিতা দুজনকেই গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তার হন শান্তিপ্রসাদ, কল্যাণময় সহ এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত অনেকেই। 2016 সালের এসএসসি মামলায় মোট 24,000 পদে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ছিল। এর মধ্যে প্রায় 5,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত অবশ্য সেই নির্দেশ সম্পূর্ণভাবে কার্যকর হয়নি। বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্ট প্রথমেই চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়। পরে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা 2023 সালের 9 নভেম্বর এসএসসির সমস্ত মামলা হাইকোর্টেরই বিশেষ বেঞ্চে ফেরত পাঠায় দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে নির্দেশ দেয় 6 মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের যাবতীয় মামলার শুনানি শেষ করতে হবে বিশেষ বেঞ্চে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এরপরে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী আগামী 9 মের মধ্যে শেষ করার কথা ছিল এই মামলার শুনানি। তার আগেই 22 এপ্রিল এসএসসি মামলার রায় ঘোষণা করল আদালত। সোমবার রায় ঘোষণার দিন 1135 দিনে পড়ল চাকরি প্রার্থীদের আন্দোলন। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ এসএসসি মামলা রায়ে সব মিলিয়ে মোট 25,753 জনের চাকরি বাতিল করেছে। অর্থাৎ 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের সকলের নিয়োগ বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন, জনগণের টাকা থেকে বেতন নিয়েছেন, তাদের 4 সপ্তাহের মধ্যে সুদ সহ বেতন ফেরত দিতে হবে। বছরে 12% সুদে টাকা ফেরত দিতে হবে। এর মধ্যে বেজে উঠেছে লোকসভা ভোটের দামামা। শাসক দল চাকরিহারাদের পাশে আছে বলে একদিকে মায়া কান্না শুরু করে, অপরদিকে নিজের দোষ ঢাকতে শুরু করে আক্রমণ বিচারালয় এবং বিরোধী পার্টি ও আইনজীবীদের বিরুদ্ধে। একদিকে যেমন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একের পর এক মন্ত্রী
বিচারপতিদের এবং বিরোধী দলগুলোকে আক্রমণ করে চলে যাচ্ছে। অপরদিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যায় স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার এবং চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একাংশ। মহামান্য সুপ্রিম কোর্ট গত শুনানিতে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদের সিবিআই গ্রেপ্তারির উপরে স্থগিতাদেশ দিলেও চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপর কোনো রায় দেননি। এর মধ্যে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ঘেরাও অভিযান চালায় চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শুধু তাই নয়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন মনোনয়নপত্র জমা দিতে চান, সেদিন তার মিছিলকে লক্ষ্য করে চোর চোর বলে স্লোগান দিতে থাকে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ। এবং এরপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যে কর্মী সমর্থকরা ছিলেন এবং শিক্ষক শিক্ষাকর্মীরা বচসার মধ্যে জড়িয়ে পড়েন, যার ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় তমলুক পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়। বন্ধুরা, এসএসসি তার হলফনামায় সুপ্রিম কোর্টে জানিয়েছে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের পৃথক করার পদ্ধতি বা তথ্য এসএসসির কাছে রয়েছে। এখন প্রশ্ন হলো, যদি এই তথ্য আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দেওয়া হতো, তাহলে তো সুপ্রিম কোর্টে যাওয়া দরকার পড়তো না। এসএসসি কেন এইটা করলো? স্কুল সার্ভিস কমিশনের কাজ হচ্ছে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য সুপারিশ করা। এসএসসি অযোগ্য প্রার্থীদের লিস্ট আদালতে জমা দিয়েছে, কিন্তু যোগ্য প্রার্থীদের কোনো লিস্ট এখনো পর্যন্ত জমা দিয়ে উঠতে পারেনি। চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি এটাই, এসএসসি কেন এতদিন ধরে চেপে রেখেছিল? তারা চান এসএসসি যোগ্য প্রার্থীদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক এবং তারা সম্মানের সাথে যেন আবার তাদের চাকরি ফিরে পান। এখন আগামীকাল এটাই দেখার এসএসসি কি বক্তব্য রাখে সুপ্রিম কোর্টের সামনে।